শুভেচ্ছা দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমির সুরক্ষায় প্রতিদিনের আজকের বিশেষ আয়োজনে। আজকে আমরা মানসিক স্বাস্থ্য বিষয়ে কথা বলবো। একথা বলে অত্যুক্তি হবে না যে সারা পৃথিবীর আমাদের এই জানা শান্ত পৃথিবীটি হঠাৎ করে কেন যেন উত্তাল হয়ে উঠেছে। সেটি আমাদের বাংলাদেশের ক্ষেত্রে যেমন সত্যি, আন্তর্জাতিক পরিমণ্ডলে যদি তাকাই সেখানেও আমরা দেখব যুদ্ধ বিগ্রহ এবং নানা ধরনের অশান্তি। এরকম একটি প্রেক্ষিতে আমাদের তরুণ সমাজ কিভাবে এই অস্থির সময়ে তাদের মনের যত্ন নেবে, কিভাবে তারা তাদের স্বপ্ন বাঁচিয়ে রাখবে, এগিয়ে যাবে তাদের জীবনের লক্ষ্যপানে, এই বিষয়গুলো আলোচনা করা এবং এ বিষয়ে আমাদের তরুণদের সামনে তুলে ধরা ভীষণ জরুরি। সেই দায়বোধ থেকে আজকে আমরা এই আয়োজনটি করছি। আমরা আজকে কথা বলবো অস্থির সময়ে তরুণদের মনের যত্ন এই প্রসঙ্গে, এবং এ বিষয়ে দুজন তরুণ গবেষক আমাদের সাথে যুক্ত হচ্ছেন, যারা এই সময়কে প্রতিনিধিত্ব করছেন এবং একই সাথে এই সময়কার যে ইস্যুসগুলো আছে সেটি নিয়েও তারা কাজ করছেন। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য ডাক্তার মোহাম্মদ আশিকুর রহমানকে। তিনি মানসিক স্বাস্থ্য গবেষক, অ্যালবার্টা, কানাডা। ডক্টর আশিকুর রহমান, স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমরা আমাদের সাথে আরো মুস্তাক ভাই, অসংখ্য ধন্যবাদ। জি, ধন্যবাদ ডক্টর আশিকুর। আমরা আমন্ত্রণ জানাচ্ছি ডাক্তার এম তাজদিক হাসানকে। তিনি মানসিক স্বাস্থ্যকর্মী এবং গবেষক, নির্বাহী সদস্য, পাবলিক হেলথ ফাউন্ডেশন বাংলাদেশ, এবং তিনি গবেষক ডিজিটাল মেন্টাল হেলথ, মোনাশ ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়া। ডক্টর তাজদিক, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ মোস্তাক ভাই, অনেক অনেক ধন্যবাদ। ডক্টর তাজদিক, আপনাকে দিয়ে শুরু করি। আপনি ডিজিটাল মানসিক স্বাস্থ্য বিষয়ে গবেষণা করছেন, খোঁজখবর রাখছেন এই সংক্রান্ত সব কিছু সম্বন্ধেই। আমরা শুরুতে যেটা বলছিলাম যে আসলে কি এখন আমরা এমন একটি সময় আছি যেখানে তরুণদের জন্য আলাদা করে মানসিক স্বাস্থ্যের চ্যালেঞ্জ উপস্থিত হয়েছে। আপনার পর্যবেক্ষণ কি বলছে এ বিষয়ে? অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এবং সবথেকে মানে ভয়ঙ্কর কিছু তথ্য আমার সামনে আছে। আমার মনে হয় আপনারা অনেকে দেখে থাকতে পারবেন। আমি রিসেন্টলি বাংলাদেশের আচল ফাউন্ডেশন বলে একটা অর্গানাইজেশন আছে, তাদের একটা রিপোর্ট দেখছিলাম যে বাংলাদেশে 2023 সালের তারা একটা স্ট্যাটিস্টিক্স প্রকাশ করেছে যে শুধুমাত্র 2023 সালে 513 জন স্টুডেন্ট আত্মহত্যা করেছে বাংলাদেশে, এবং এই 513 জনের মধ্যে তারা বলছে যে 227 জন হচ্ছে স্কুল স্টুডেন্ট, 140 জন কলেজে, 98 জন ইউনিভার্সিটি, এবং 48 জন হচ্ছে মাদ্রাসার স্টুডেন্ট। এটা একটা সিঙ্গেল স্ট্যাটিস্টিক্স। আমি গত সপ্তাহে আমরা যারা মেডিকেল ডক্টর বাংলাদেশে, আমাদের একটা গ্রুপ আছে প্ল্যাটফর্ম, এবং আরো কয়েকটা গ্রুপ আছে বাংলাদেশ ডাক্তারদের এই ফোরামগুলো, সবগুলো দেখছিলাম যে সম্ভবত উত্তরবঙ্গের একটা মেডিকেল কলেজ, আমি সঙ্গত কারণে নামটা বলছি না, একজন সিনিয়র, খুব মানে দুঃখজনক যে তিনি পোস্ট গ্রাজুয়েশনে, মানে তিনি কিন্তু ডাক্তার হয়ে গেছেন, পোস্ট গ্রাজুয়েশনে ট্রেনিং করছিলেন, তার লাশ পাওয়া গেছে। লাস্ট 1 মাসের মধ্যেই মনে হয় এরকম অসংখ্য অসংখ্য, শব্দটা আমি এই জন্য বলছি কারণ আমি কাউন্ট রাখতে পারছি না, এতগুলো মৃত্যু, এতগুলো আত্মহত্যার ঘটনা। আপনারা নিশ্চয়ই দেখেছেন, বিভিন্ন ফোরামেও এসেছে, লাইভে এসে মৃত্যুর কথা বলার কিছুক্ষণের মধ্যে আত্মহত্যা করেছেন, স্বামীকে দায়ী না করে আত্মহত্যা করেছেন, কাউকে কোনো ধরনের কোনো দায়বদ্ধতা না দিয়ে পরিবারের সদস্যকে দায়ী করে আত্মহত্যা করেছেন। প্রত্যেকটা ঘটনায় কিন্তু এই লাস্ট 1 থেকে 1.5 মাসের মধ্যে ঘটেছে। আপনি যখন বলছিলেন মোস্তাক ভাই অস্থির সময় মানসিক স্বাস্থ্য, এই ঘটনাগুলোই আমার মাথায় আসছিল যে লাস্ট 30 দিনের ঘটনা যদি আমি দেখি, তাহলে এই 30 দিনের মধ্যে আমাদের দেশে, ছোট্ট একটা দেশে, কতগুলো ঘটনা ঘটে গেছে যেটা মানসিক স্বাস্থ্যের একদম সব থেকে বড় যে কনসিকুয়েন্স, যেটা আমরা বলি আত্মহত্যা, নিজের জীবনটা নিয়ে নেওয়া, সেটার মতো ঘটনা ঘটেছে। এর পাশাপাশি আমরা যে গবেষণাগুলো করছি, আমি আগেও সুরক্ষায় মানসিক স্বাস্থ্য এই সেগমেন্টে আমাদের বিভিন্ন গবেষণার তথ্য নিয়ে আমরা কথা বলেছি, যেগুলো আমরা পাবলিশ করেছি। আজকে হয়তো ডক্টর আশিকও কয়েকটা গবেষণার কথা বলবে। সবগুলোতে কিন্তু আমরা দেখেছি যে তরুণ সমাজ এফেক্টেড হচ্ছে। সেটা শুধুমাত্র স্পেসিফিক একটা বা দুইটা মানসিক স্বাস্থ্যের ট্রেড বা আমরা যে কন্ডিশনগুলো বলি, ডিপ্রেশন, অ্যাংজাইটি, না, সব ধরনের মানসিক স্বাস্থ্য সমস্যাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের তরুণ সমাজের মধ্যে আছে। গতকাল চ্যানেল 24 যে একটা রিপোর্ট আমরা পেয়েছি, যেটা আমাদের একদম সব থেকে যে ইম্পর্টেন্ট, যেই আমরা ধরে নিই চাকরি নিয়োগের ক্ষেত্রে যেই পরীক্ষাটা হয়, সেটার ক্ষেত্রে যেই আমরা রিপোর্টটা, ভয়াবহ রিপোর্টটা আমরা কালকে দেখেছি। কৃতজ্ঞতা চ্যানেল 24 এর কাছে যে এরকম একটা রিপোর্ট বাংলাদেশে এসেছে। মোস্তাক ভাই, এই রিপোর্টটা পাবলিশ হওয়ার পর থেকে আমার ফেসবুকে যে প্রোফাইলটা আমি মেনটেন করি, এখানে 5,000 মতো ফ্রেন্ড আছে, আমার মনে হয় আমি এই পরিমাণে রিয়াকশন আমি খুব কম, মানে পোস্টের পরেই আমি দেখেছি। একদম মানে হাজারের উপরে মনে হয় বাংলাদেশি তরুণ যারা এটা নিয়ে ফ্রাস্ট্রেশন প্রকাশ করেছে, হতাশা প্রকাশ করেছে, এবং তার মধ্যে একটা অনেক বড়, অনেকেই আমার সাথে বড় গ্রুপ কালকে যোগাযোগ করেছে, ভাই আমরা চলে আসতে চাই দেশের বাইরে, যেহেতু আপনারা বাইরে পড়াশোনা করেছেন, কিভাবে চলে আসবো। এই যে একটা ওভারফ্লো, মানে যেটা দেখতে পেলাম কালকে, ওভারফ্লো অফ ইমোশন, ফ্রাস্ট্রেশন, এটাও কিন্তু একটা ভয়ঙ্কর অস্থির সময় রিফ্লেকশন
রিফ্লেকশন আমি বলবো, যে যেখানে আমরা ট্রাস্ট করতে পারছি না, যেই জায়গাটাকে আমরা সব থেকে বিশ্বাসের জায়গা বলে মনে করতাম। কারণ বাংলাদেশে নিয়োগের ক্ষেত্রে এই একটা পরীক্ষাই কিন্তু ছিল যেটা একদম সবাই ব্লাইন্ডলি ট্রাস্ট করতো, যে এখানে কোনো জি ধরনের কোনো দুর্নীতি সম্ভব নয়। সেটাও কিন্তু আমরা দেখেছি প্রত্যেকটা জায়গায় আসলে তরুণদের যেই মানসিক স্বাস্থ্যের, আমি একটু এখানে এক্সপ্লেন করে দিই, আমার মনে হয় তাহলে যারা শুনছেন তাদের বুঝতে সুবিধা হবে। তরুণদের জন্য কিন্তু পরিবার থেকে মানসিক স্বাস্থ্য সমস্যার সূত্রপাত হতে পারে, এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই, যেটা একদম চাইল্ডহুডে যে মেন্টাল হেলথ সমস্যাটা, বা তার অ্যাবিউসের কারণে হোক, বা তার পারিবারিক যে সম্পর্কগুলো বাবা মার মধ্যে সেখান থেকে হোক, যে রুটটা থাকে সেটাই কিন্তু সে সারা জীবন ক্যারি করে, এবং মানসিক স্বাস্থ্য বিভিন্ন ধরনের এক্সপ্রেশন আমরা পরবর্তী লাইফে দেখতে পারি। এর পাশাপাশি কারণ এই মুহূর্তে পারিবারিক ক্ষেত্রে সামাজিকভাবে বা সেই যে ইনস্টিটিউশনটাতে পড়াশোনা করছে, সেটা স্কুল হতে পারে, কলেজ হতে পারে, মাদ্রাসা হতে পারে, সেটা ইউনিভার্সিটি, যেখানেই তিনি পড়ছেন সেখানেও কিন্তু র্যাগিং বা একাডেমিক ফ্রাস্ট্রেশন বা সম্পর্ক, ইন্টারপার্সোনাল রিলেশন, যদি এখানে আমি প্রেম মানে ভালোবাসার যে সম্পর্কগুলো থাকে, বন্ধুত্বের যে সম্পর্কগুলো থাকে, রাজনৈতিক যে সম্পর্কগুলো থাকে, প্রত্যেকটা জায়গা। এবং এর পাশাপাশি যখন চাকরির প্রসঙ্গটা আমি এনেছি, কারণ তরুণরা কিন্তু নিজেদেরকে তৈরি করছে বাংলাদেশের মধ্যে একটা জায়গায়, জি যেখানে আমরা আর্থসামাজিকভাবে এখনো কিন্তু আমরা হাই ইনকাম স্ট্যাটাসটা আমরা পাইনি, আমরা মিডল একটু একটু করে আগাচ্ছি, লো ইনকাম কান্ট্রি থেকে মিডল ইনকাম কান্ট্রিতে আমরা গ্রাজুয়েশন করেছি। তো তাদের কিন্তু চাকরি একটা অনেক বড় ফ্যাক্টর বাংলাদেশের তরুণদের জন্য, যে তারা একটা মানে একটা ভালো চাকরি করবে বা পরিবারকে সাপোর্ট করবে, সেই জায়গাটা থেকেও কিন্তু তাদের মধ্যে একটা মানসিক স্বাস্থ্য যে একটা যে সিমটমস গুলো সেটা হুম চলে আসছে, এবং খুব ভয়ঙ্কর ভাবে আসছে। তো আমি একদম যদি এক লাইনে শেষ করি, তাহলে আমি বলবো যে অস্থির সময়ে, সত্যিকার অর্থেই অস্থির সময়, এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের তরুণ সমাজ সব থেকে বেশি এফেক্টেড এই মুহূর্তে। আমরা যেখানে বসে আছি সেখান থেকে আমি একদম নিশ্চিন্তে এই জায়গাটা বলতে পারি যে সব থেকে বেশি সাফার করছে আমাদের তরুণ সমাজ। তরুণ সমাজ। অনেক ধন্যবাদ ডক্টর তাসদিক হাসান প্রসঙ্গটি এত সুন্দরভাবে, এটির যে সিভিয়ারিটি, যেটা এটির যে সিরিয়াসনেস, সেটি এভাবে তুলে ধরার জন্য। আমি আসি ডাক্তার মোহাম্মদ আশিকুর রহমান, যে প্রসঙ্গটি তুলে ধরলেন ডক্টর তাসদিক হাসান, যে একটি বড় রকমের অস্থিরতার মধ্য দিয়ে কিন্তু আসলে যাচ্ছে, এবং তিনি ভালোভাবেই বলেছেন যে সবচেয়ে বেশি প্রভাবিত করছে আমাদের এখনকার যারা তরুণ, যারা সামনের সময়টার জন্য অপেক্ষা করে আছে তাদেরকে। আপনি যে মানসিক স্বাস্থ্য নিয়ে গবেষণা করছেন, সেখান থেকে আপনার গবেষণায় অথবা আপনার অভিজ্ঞতায় এরকম কি বিষয় উঠে আসছে যে আসলেই আমাদের তরুণদেরকে যদি জিজ্ঞেস করা হয় অথবা গবেষণার খাতিরে যদি তাদের সাথে ইন্টারাক্ট করা হয়, মিথস্ক্রিয়া করা হয়, তাহলে তারা কি বলে, কোন কোন জায়গায় তারা সবচেয়ে বেশি এফেক্টেড হচ্ছে এখনকার সময়? ধন্যবাদ মুশতাক ভাই। প্রথমত খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকে আমরা কথা বলছি। তরুণদের মানসিক স্বাস্থ্য, এটা নিয়ে কথা বলা যতটা দরকার তার থেকে অনেক আসলে কম কথা বলা হয়, এবং আমি প্রথমে চ্যানেল 24 কে ধন্যবাদ জানাতে চাই যে এই সুযোগটা করে দেওয়ার জন্য, আজকে একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য, যে প্ল্যাটফর্মে আমরা তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলতে পারবো। তো দীপ ভাইয়ের কথা সূত্র ধরে বলতে চাই যে আমরা আসলে তরুণদের বা মোটামুটি বাংলাদেশের মানুষের মানসিক স্বাস্থ্য নিয়ে গবেষণা করছে অনেকদিন হয়ে গেছে। আর পার্সোনালি আমি নিজে আমি দুটো থিসিস কমপ্লিট করেছি। হচ্ছে একটা আমি করেছিলাম বাংলাদেশের মেডিকেল স্টুডেন্টদের মানসিক স্বাস্থ্য নিয়ে, এবং আরেকটা হচ্ছে সামগ্রিক কোভিড এর সময় মানসিক স্বাস্থ্য নিয়ে বাংলাদেশি মানুষের। তো এর মধ্যে আমি যদি হচ্ছে একটু প্রথমে আমাদের মেডিকেল সেক্টরের যে স্টুডেন্টরা আছে তাদের দিকে যদি তাকাই, তাহলে সিনারিওটা হচ্ছে এরকম যে আমরা যে টুল ব্যবহার করেছিলাম মানসিক স্বাস্থ্যের বিভিন্ন কয়েকটা প্যারামিটার বোঝার জন্য, তার মধ্যে ছিল ডিপ্রেশন, অ্যাংজাইটি আর স্ট্রেস। তো এই তিনটা প্যারামিটারই মোটামুটি কাট অফ ভ্যালুর 50%-এর উপরে মেডিকেল স্টুডেন্টরা ছিল। তার মানে হচ্ছে অ্যাটলিস্ট বাংলাদেশের, আমি যে সময় গবেষণা করি 2021-22-এর সময়, সেই টাইমটাতে অ্যাটলিস্ট বাংলাদেশের 50% বেশি মেডিকেল স্টুডেন্টই তাদের ডিপ্রেশন ছিল, তাদের অ্যাংজাইটি ছিল এবং তাদের স্ট্রেস ছিল। এর পিছনের যে কারণগুলো, সেই কারণগুলো আমাদের সামনে অতটা প্রতীয়মান হয় না, এবং আমরা আসলে যত ছোট স্প্যানে গবেষণা করি, আমরা যদি আরো বড় স্প্যানে গবেষণা করতে পারতাম তাহলে হয়তো আমরা পিছনের কারণগুলো আরো ভালো করে নিয়ে আসতে পারতাম। কিন্তু আমাদের সেই সুযোগটা হয় না, আমাদের লিমিটেড রিসোর্সের জন্য, এবং আমাদের কিছু অনেক ধরনের কনস্ট্রেইন থাকে সেই সবের জন্য। বাট এই যে গবেষণাগুলো থেকে আমরা, এইটা ছিল একটা। আরেকটা হচ্ছে আমার পরের থিসিস থেকে আমি যেটাতে আলোকপাত করতে চাই, সেটা হচ্ছে যে আমরা যখন সেগমেন্টেড অ্যানালাইসিস করি তখন দেখি যে বাংলাদেশের একটু বয়স্ক প্রজন্মের থেকে তরুণ প্রজন্মের মধ্যেও
লোনলিনেস এবং অ্যাংজাইটি, এই দুইটাই বেশি। তো এই যে আমরা গবেষণা থেকে দেখতেছি যে আসলে কেন তরুণ প্রজন্ম, তাদের মধ্যে ডিপ্রেশন, অ্যাংজাইটি, স্ট্রেসও যেমন বেশি, আমাদের মধ্যে এখন সোশ্যাল মিডিয়া ইউজের ব্যবহারও বেড়েছে, কিন্তু তারপরে আমাদের মধ্যে এখন লোনলিনেস বেড়ে যাচ্ছে। তাহলে কয়েকটা জায়গায় আমাদের আসলে একটু বোঝা দরকার। প্রথমত, ডিপ্রেশন, অ্যাংজাইটি আর স্ট্রেস, এই তিনটা জিনিস হচ্ছে খুব কোরিলেটেড থাকে তরুণদের জন্য। কারণ হচ্ছে যে এক একটা ইনসিডেন্ট তাদের স্টুডেন্ট লাইফে যেগুলো এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে তারা যায়, তার মধ্যে সবগুলো দেখা যায় যে কোনো না কোনো কারণে, যদি স্ট্রেস যেমন হচ্ছে আমাদের মেডিকেল লাইফে স্ট্রেস ছিল একটা ডে টু ডে, মানে আমাদের প্রতিনিয়ত আমরা এটা ফেস করতাম। বাট হ্যাঁ, একটা টাইমে আমরা স্ট্রেসের সাথে ইউজড হয়ে গেছি, আমরা কোপ আপ করতে পারছি, কিন্তু অনেকেই সেই জিনিসটা কোপ আপ করতে পারে না। এই যে দীপ ভাই একটু আগে আমাদের বাংলাদেশে গত 1.5 মাসের মধ্যে ইনক্রিজিং রেট অফ সুইসাইডের কথা বললেন, এই প্রসঙ্গটা কিন্তু আসলে এটা রিলেশনটা আসলে কোথায়? প্রথমত একটা স্ট্রেস ফ্যাক্টর থাকে, সেই স্ট্রেস ফ্যাক্টরটার সাথে আমরা কোপ আপ করতে পারছি কিনা নাকি পারতেছি না, তারপর আস্তে আস্তে সেই স্ট্রেস ফ্যাক্টরটা যখন বাড়তে থাকে, তখন সেটা কিভাবে আমাদেরকে ডিপ্রেশন এবং মানে রেগুলার অ্যাংজাইটির দিকে নিয়ে যায়। এই জিনিসগুলো কিন্তু আমরা তরুণদের জন্য আলাদা করে সেভাবে করে চিন্তা করছি না। তো আমার মনে হয় যে আমাদের এখনো জানার অনেক প্রয়োজন যে আসলে কেন তরুণ প্রজন্ম এই ডিপ্রেশন বা অ্যাংজাইটি বা স্ট্রেসের সাথে এত তাদের এই ঘনিষ্ঠতা কেন, বা এই রিলেশনশিপটা কিভাবে রিভলভ করতেছে, বা কিভাবে কোন কোন অন্যান্য কি কি জিনিসের সাথে এই জিনিসগুলো অ্যাসোসিয়েটেড, এই জিনিসগুলো আসলে আমাদের বোঝা খুব প্রয়োজন, খুব দরকার। অনেক ধন্যবাদ ডক্টর আশিকুর রহমান। ডক্টর তাজদিক, আপনার কাছে একটু ফিরি যে এই বছর, এই যে 2024 সাল, এই সময়ের আমরা জানি যে পৃথিবীতে প্রত্যেক বছরই একটা হ্যাপিনেস ইন্ডেক্স প্রকাশিত হয়, এবং আমি ডক্টর আশিকুর রহমানের কথার সূত্র ধরে বলছি যে এবছর প্রথমবারের মতো আমরা এমন একটি সময় পৌঁছেছি যেখানে তরুণরা বয়স্কদের তুলনায় কম সুখী। এই ঘটনা আগে ঘটেনি। তরুণরা বলতে বোঝাচ্ছে এই যে ধরেন 25 থেকে 30-এর মাঝখানে বা 20 থেকে 30-এর মাঝখানের যে লেয়ার, এরা দেখা যাচ্ছে যে ধরেন 60 আপ অথবা 70 যারা পার করে ফেলছে, 70 বছরের যারা বৃদ্ধ, তাদের তুলনায় কম সুখী। এই ঘটনা পৃথিবীর ইতিহাসে কিন্তু আগে ঘটে নাই, যতদিন পর্যন্ত এই হ্যাপিনেস ইন্ডেক্সটা করা হচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে যে একটা বড় ঘটনা ঘটে গেছে আমাদের চারপাশে। এবং সেখানে ডক্টর আশিক বারবার বোঝার চেষ্টা করছেন যে কেন আসলে এই বিষয়টি হলো, যে তরুণরা কেন আগের তুলনায় কম খুশি, কেন তারা এত বেশি ডিপ্রেসড। এই জায়গাটার আপনার গবেষণায় বা আপনার যেই জানাশোনা, সেখানে কিছু ধারণা দিতে পারেন কিনা যে কি কি কারণ থাকতে পারে সম্ভাব্য? অবশ্যই এটা আসলে দুই দিক থেকে দেখার সুযোগ আছে। আমি যদি গ্লোবাল পার্সপেক্টিভে বলি, আবার বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে, আমার মনে হয় আমি বাংলাদেশেরটা বললে হয়তো আরো বেশি কোরিলেট করতে পারবে যারা শুনছে আজকে। এক নাম্বার হচ্ছে যে মানসিক স্বাস্থ্যের একদম যেই অ্যাসোসিয়েটেড ফ্যাক্টরস গুলো থাকে, যখন আশিক আমাদেরকে বলছিলেন ডিপ্রেশন, অ্যাংজাইটি, স্ট্রেস বা এছাড়াও আরো অনেক কমন মেন্টাল ডিসঅর্ডার্স বা সিভিয়ার মেন্টাল হেলথ কন্ডিশন আছে। বেশিরভাগই কিন্তু অ্যাসোসিয়েটেড ফ্যাক্টরস আমি যদি দেখি বয়সের সাথে একটা সম্পর্ক, যেটা আপনি বলছেন যে আমরা নরমালি কি দেখি, ট্র্যাডিশনালি আমরা দেখি যে অ্যাডাল্ট, যারা ওল্ডার অ্যাডাল্ট, তাদের মধ্যে এই রেটটা বেশি। এখন হঠাৎ করে যে পরিবর্তনটা, ট্রানজিশনটা হয়েছে, এটার ডেফিনেটলি এটার পেছনের একটা রিজন হচ্ছে আমাদের যে স্ট্যাবিলিটি না থাকাটা। পড়াশোনাকে আমি যদি স্ট্যাবিলিটি শব্দটা আমি এই জন্য আনছি, একাডেমিক ক্ষেত্রেও বাংলাদেশ কিন্তু একটা ট্রানজিশন শিফটের মধ্যে দিয়ে যাচ্ছে। যেই পরিবর্তনটা হচ্ছে বিভিন্ন খুব অল্প সময়ের স্প্যানে, একাডেমিক কারিকুলামে যদি স্ট্যাবিলিটি না থাকে, আমি হঠাৎ করে যখন আমরা গ্রেডিং সিস্টেমে সুইচ করেছি, নিশ্চয়ই মোস্তাক ভাই আপনি এটা কোরিলেট করতে পারবেন আমার সাথে, কারণ আমরা একই টাইমে কন্টেম্পোরারি। একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন, দেখি তিনি কি বলেন, এবং পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন এবং তারপর আমরা আলোচনায় যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইকবাল কুমিল্লা থেকে আছি, নাগাইজ ব্রাহ্মণপাড়া। তো আমার প্রশ্নটা হলো যে আমাদের যে তরুণ সমাজ আজকে রাজপথে আন্দোলনরত, তো তারা এই শিক্ষা জীবনের এমন একটা পর্যায়ে তারা পৌঁছেছে, তারা তাদের নিজের লাইফ গঠন করার জন্যই তারা আজকে আন্দোলনে আসে। কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম যে অবস্থানে আমরা দেখতে পাচ্ছি তারা হাঁটতেছে, যেমন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বড়দের মাধ্যমে তারা র্যাগিং এর শিকার হয় এবং তারা বাধ্য হয়ে বিভিন্ন অপরাধে জড়িয়ে যায়। এখন ওই প্রতিষ্ঠানদের শিক্ষকদের কি করণীয়, কিংবা যারা আমাদের সিনিয়র পার্সন ছাত্র ভাইয়ের আছে তাদের কি করণীয়, আমাদের ফ্যামিলির যারা আমরা আছি প্রধান হিসেবে অভিভাবক, আমাদের করণীয়টা কি? তাদের কি
সবসময় সুরক্ষিত রাখার জন্য এবং তাদের মেন্টালিটি ভাবে তাদেরকে একটা ভালো সাপোর্ট দেওয়ার জন্য আমাদের ভূমিকাটা কি হতে পারে? আসসালামু আলাইকুম। জি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার প্রশ্নটি করার জন্য। আমার মনে হয় এই সূত্রগুলোই আমরা খোঁজার চেষ্টা করছি। ডক্টর তাজদিক, আপনার কাছে মনে হয় এই প্রশ্নটির উত্তর খুঁজব। অবশ্যই। আমি তার আগে একটু বলতে চাই, আমি ডিসকানেক্টেড যখন হয়ে গিয়েছিলাম, সেই সময়টাতে আমরা কথা বলছিলাম কারণ নিয়ে। আমার মনে হয় উনার প্রশ্নের উত্তর কিছুটা হলেও সেটার মধ্যে আছে। একটা জি, হলো ডেফিনিটলি আমি বলছিলাম যে একটা যে ক্রম পরিবর্তনশীল এক্সপেরিমেন্টাল একটা একাডেমিক প্রসেসের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, যেটাতে আসলে আমার মনে হয় একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার দরকার আছে এই মুহূর্তে, যে আমরা কতদিন এক্সপেরিমেন্ট করব, কিভাবে স্টুডেন্টরা সেখান থেকে বেনিফিটেড হবে। পাশাপাশি যদি আমি একটু পারিবারিক দৃষ্টি এই জায়গাটা দিয়ে দেখি যে আমাদের যে পারিবারিক যে সিস্টেমটা, ডায়নামিক্সটা বাংলাদেশে, সেটা কিন্তু তরুণদের উপর অনেকখানি সময় চাপিয়ে দেওয়া হয়। একটা তো ডেফিনেটলি যে ক্যারিয়ারে ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, সেটা তো আছেই বাংলাদেশে। পাশাপাশি রেজাল্ট সব সময় ভালো, ফার্স্ট হতে হবে, সেকেন্ড হতে হবে, কোনো অল্টারনেটিভ যে চিন্তাটা থাকতে পারে, ক্রিয়েটিভ সেন্সটা থাকতে পারে, সেই জায়গাটাতে কিন্তু ছেলে বা মেয়েকে কোনোভাবেই বাংলাদেশে এনকারেজ করা হয় না। এর পাশাপাশি যদি আমি দেখি আমাদের একাডেমিক সেটিং এর মধ্যে বুলিং বা শিক্ষকদের থেকে যেই ভালোবাসাটা, এমপ্যাথির জায়গাটা সেটা পাওয়া, বা শিক্ষক ছাত্রীর সম্পর্কটার যে ডেফিনেশনটা, এটা কিন্তু গ্লোবাল ডেফিনেশন যেটা আমরা বলি, সেটার সাথে বাংলাদেশের প্র্যাকটিক্যাল ছাত্র শিক্ষক সম্পর্কের কোনো মিল নাই। এখানে সম্পর্কটা অনেকটাই প্রভু এবং ভৃত্যের মতো, যে যেটা বলবে সেটাই আমাকে মানতে হবে, সেটার বাইরে আমি কোনো একটা গঠনমূলক সমালোচনা আমি করতে পারবো না। তো যিনি প্রশ্ন করছিলেন দর্শক, আমি তাকেও এটা বলতে চাই যে খুব গুরুত্বপূর্ণ একটা ছাত্র বা একটা স্টুডেন্ট যখন থাকছে, যদি সে কোনো একটা স্পেসিফিক কজকে সে মনে করে এটা তার জন্য গুরুত্বপূর্ণ, তার ভয়েসটা যাতে আমরা বন্ধ না করে দিই। সেটা পলিটিক্যালি কারেক্ট হতে পারে, সেটা পলিটিক্যালি ইনকারেক্ট হতে পারে, সেটা কোনো মেক সেন্স না করতে পারে, কিন্তু তার ভয়েসটা যাতে আমরা শুনি, যাতে তার কণ্ঠটা আমরা রোধ না করে আমরা তার বক্তব্যটা শুনি। তাকে যদি বোঝানোর দরকার হয়, তাকে যদি ফ্যাক্ট বা যুক্তি যদি আমি বলি, এভিডেন্স দিয়ে তাকে যদি বোঝানোর দরকার হয়, বা একটা সামাজিকভাবে যেই প্রসেসের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেই এক্সাম্পলগুলো দিয়ে যদি তাকে বোঝানোর দরকার হয়, সেটা আমরা করতে পারি। কিন্তু প্রথম কথা হচ্ছে তার কণ্ঠ রোধ করা যাবে না। দ্বিতীয় যেটা সব থেকে গুরুত্বপূর্ণ আমার কাছে, সেটা হচ্ছে তার সেফটি। যে কোনো স্টুডেন্ট যখন রাস্তায় দাঁড়াচ্ছে, সকল ধরনের রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে হচ্ছে আমাদের দায়িত্ব সেই ছাত্র বা ছাত্রী তাকে প্রোটেকশন দেওয়া, যাতে কোনোভাবেই তার শারীরিকভাবে বা মানসিকভাবে সে লাঞ্ছিত না হয়, কোনো ধরনের শব্দ, কোনো ধরনের কোনো আঘাতের মুখোমুখি যাতে সে না হয়, কারণ এটা তার গণতান্ত্রিক অধিকার, তার বক্তব্যটা সুস্থভাবে সুন্দরভাবে প্রেজেন্ট করার। আবার সেই ছাত্র বা ছাত্রী যখন তিনি দাঁড়াচ্ছেন, তাকেও কিন্তু এটা মাথায় রাখতে হবে যে আমি যেই কারণে আন্দোলনটা করছি বা যে কারণে আমি এই প্রতিবাদটা করছি, সেটা যাতে কোনোভাবে শালীনতার সীমা অতিক্রম না করে, সেটা যাতে বাংলাদেশের যে এক্সিস্টিং পলিসি আছে সেটাকে যাতে আমরা অতিক্রম না করে আমরা এই বক্তব্যগুলো প্রকাশ করতে পারি একটা রেঞ্জের মধ্যে, যাতে সেটা পাবলিক ইন্টারেস্টকে কোনোভাবে ব্যাহত না করে। আমি যদি রাস্তা ব্লক করে রাখি, আমি অ্যাম্বুলেন্সকে যেতে না দিই, আমি যদি কোনো একটা ছেলে বা মেয়ের পরীক্ষার পথটাকে বন্ধ করে দিই, যেখানে হয়তো তার একটা নির্দিষ্ট টাইমের মধ্যে পৌঁছাতে হবে, ট্রাফিকের সৃষ্টি করে আমি অনেক মানুষের ক্ষতি করি, তাহলে সেটাও কিন্তু কোনো দিক থেকে আমার মনে হয় না গ্রহণযোগ্য হবে। সো এই জিনিসটা আমাদের মাথায় রাখাটা খুব জরুরি। এবং অভিভাবক যারা, আমরা নিজেরাও কিন্তু এখন অভিভাবক হয়ে গেছি, সেই জায়গাটা থেকে আমি বলতে চাই যে খুব গুরুত্বপূর্ণ একটা সন্তানের কথাটা মনোযোগ দিয়ে শোনা, এবং তার সেই কথাটার যদি কোনো যুক্তি নাও থাকে, তাহলেও তাকে একজন অ্যাডাল্ট হিসেবে কনসিডার করে, ধরে নিলাম সে ছোট, কিন্তু সেই অ্যাডাল্ট বলতে আমি বোঝাচ্ছি যে তার কথাটা গুরুত্বটা যে আমি দিচ্ছি, আমি যে তার কথাটা শুনে বোঝার চেষ্টা করছি সে কেন বলছে, সেই জায়গাটা থেকে যদি তাকে আমি সাহায্য করতে পারি। এবং এক্ষেত্রে মোশতাক ভাই আমি বলতে চাই যে কিছু কিছু জায়গায় হয়তো অভিভাবক বেস্ট পার্সন নাও হতে পারে তাকে বোঝানোর জন্য। সেক্ষেত্রে আমরা কোনো তৃতীয় পক্ষকে এখানে যদি আমরা আনতে পারি, যদি সেখানে কোনো একজন সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের বা কাউন্সিলরের কে আমরা ইনভলভ করতে চাই, অথবা এমন কাউকে যাকে হয়তো সেই ছেলে বা মেয়েটা আইডলাইজ করছে বা পছন্দ করছে, কথা শুনবে, সেরকম একটা মানুষকে আমরা এখানে কিন্তু ইনভলভ করতে পারি। আরেকটা খুব মজার ব্যাপার, যেটা একটা মানে একটা খুব ইম্পর্টেন্ট ইন্টারভেনশন হিসেবেও কাজ করে, পিয়ার সাপোর্টের যে ব্যাপারটা, পিয়ার ইন্টারাকশনের যে ব্যাপারটা। অনেক সময় কিন্তু আমরা একই বয়সী অনেকগুলো ছেলে মেয়েকে একসাথে বসিয়ে দিলে সেখান থেকেও খুব ভালো সলিউশন উঠে আসতে পারে। এই যে ছোট ছোট ওয়ার্কশপ, ছোট ছোট কাজগুলো একসাথে করার গুরুত্বটা, আমরা কিন্তু গণতান্ত্রিক একটা দেশে বসবাস করি, সেখানে যখন কোনো একটা রাজনৈতিক ডিবেট বা কোনো একটা আন্দোলন বা কোনো কিছু হচ্ছে, সেখানে ইন্টারভেনশনের সুযোগ আছে সায়েন্টিফিক্যালি, স্ট্র্যাটেজিক্যালি। তাদেরকে ওয়ার্কশপের মধ্যে দিয়ে, একটা প্রসেসের মধ্যে দিয়ে যদি আমরা তৈরি করতে পারি, তাহলে কিন্তু এই ছেলে বা মেয়েগুলো শুধুমাত্র মিছিলে যাবে, সহমত ভাই করে পাশে আছি সেটা না করে, তারা যদি বুঝতে চায় যে কিভাবে গণতান্ত্রিক রাইটটাকে তারা এক্সারসাইজ করতে পারবে, বা কিভাবে তাদের যে পোটেনশিয়ালিটিগুলো আছে সেটাকে আমরা মানে প্রপারলি আমরা ডেমোক্রেসির মধ্যে তাদের ভয়েসটাকে আমরা আনতে পারবো, তাহলে সেটাই মনে হয় সব থেকে মানে খুব ভালো একটা সলিউশন আমরা পাবো, বা আমরা আমাদের দেশের জন্য সেটা অনেক দিক থেকে আমরা উপকৃত হব। ধন্যবাদ।
ধন্যবাদ ডক্টর তাজদিক হাসান। আমরা ডক্টর আশিকুর রহমান আপনার কাছে আসি। আপনি কানাডাতে অনেক বছর ধরে কাজ করছেন। বাংলাদেশের গবেষণা যেটার কথা আপনি বললেন, এখন কিন্তু আপনি কানাডাতে কাজ করছেন। আমরা যদি একটু বৈশ্বিক পরিমণ্ডলও চিন্তা করি, আমরা বাংলাদেশ কেন্দ্রিক অবশ্যই সবচেয়ে বেশি ভাবছি এই সময়টা এসে দুশ্চিন্তাগ্রস্ত। কিন্তু যেমন আপনি এখন যেখানে আছেন সেখানে অবস্থাটা আসলে কেমন? কানাডাতে কেমন দেখছেন বিষয়টা? এটি কি ওখানেও কি কিছুটা উদ্বিগ্নতা তৈরি হয়েছে মানুষের ভেতরে মানসিক স্বাস্থ্য সম্পর্কে, বিশেষ করে তরুণদের? ধন্যবাদ মুস্তাক ভাই। খুবই ভালো একটা প্রশ্ন যে আমি যখনই বাংলাদেশের প্রেক্ষাপট চিন্তা করব তখন পাশাপাশি আমার চিন্তা করা উচিত বৈশ্বিক প্রেক্ষাপটে মানসিক স্বাস্থ্যটা কেমন তরুণদের জন্য। হ্যাঁ, ডেফিনেটলি দুইটা দেশের আর্থসামাজিক অবস্থা ডিফারেন্ট, তাই এখানকার যে মানসিক স্বাস্থ্যের যে ইস্যুগুলো বা যে ইস্যুগুলো ক্রিয়েট হয় সেগুলো বাংলাদেশের থেকে অনেক বেশি ডিফারেন্ট, বাট এখানেও আছে। কিন্তু এখানে আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে উন্নত বিশ্বে তারা যেটা ডেভেলপ করছে সেটা হচ্ছে সেফ গার্ড। সেফ গার্ডের ব্যাপারটা কি? সেটা হচ্ছে যে আমরা চাই যে মানসিক মানে এখানে যেটা প্র্যাকটিস হয়েছিল সেটা হচ্ছে একটা রেজিলিয়েন্ট মানসিক স্বাস্থ্যের মানে একটা স্বাস্থ্য সুরক্ষা। সেটা কিরকম? সেটা মানে হচ্ছে যে আমি যদি কোনো কারণে আমার মানসিক স্বাস্থ্য ফল করে আমি আবার সেটাকে পিক করতে পারবো। তাহলে সেটার জন্য আমাকে কি করতে হয়? অনেকগুলো সেফ গার্ড থাকে। যেমন আমি যদি একটা স্টুডেন্টের পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, যেহেতু আমরা তরুণদের নিয়ে কথা বলছি, আমি একদম স্টুডেন্টের পার্সপেক্টিভ থেকে চিন্তা করি। তাহলে এখানে যখন একজন ইমিগ্রেন্ট হোক বা একটা স্থানীয় ছাত্র হোক, সে যখনই তার স্কুল থেকে শুরু করে স্কুল, হাই স্কুল, ইউনিভার্সিটি, সে যেখানেই যায় সেখানে প্রথমেই যেটা থাকে সেটা হচ্ছে যে স্ট্রেস কমানো বা ডিস্ট্রেসিং এর তাদের অনেকগুলো পথ থাকে এবং তারা সেগুলো সম্পর্কে অ্যাওয়্যার থাকে অলরেডি। তাদেরকে বিভিন্ন ম্যাটেরিয়াল দিয়ে, তাদেরকে নানা ওয়ার্কশপের মাধ্যমে কিন্তু তাদেরকে এই জিনিসগুলো সম্পর্কে অ্যাওয়্যার করা হয় যে এই জিনিসগুলো তোমার রাইটস, এই জিনিসগুলো যদি তোমার সাথে প্র্যাকটিস করা হয় সেটা আসলে নিয়ম নীতি লঙ্ঘন করা হচ্ছে, এবং তুমি যদি কোনো কারণে মানসিক স্বাস্থ্য নিয়ে কোনো ধরনের সাফারিং ফেস করো বা কোনো প্রবলেম ফেস করো, তোমার জন্য এই এই কন্ট্যাক্ট আছে যারা তোমাকে হেল্প করতে পারে। সেখানে ইউনিভার্সিটি লেভেলে একদম প্রপার সাইকোলজিস্ট থেকে শুরু করে জিপির সাথে কথা বলা বা হচ্ছে পিয়ার সাপোর্ট গ্রুপ বা অন্য যে কোনো ধরনের মানসিক স্বাস্থ্য যদি তাদের কোনো ধরনের চিকিৎসা দরকার হয়, সেই সম্পূর্ণ জিনিসগুলো কিন্তু এক একটা লেভেল ওয়াইজ তাদেরকে অ্যাক্সেস দেওয়া হয়। তো এই জিনিসটা মানে আমরা যেটা, আমি যখন আমার দেশে আমি পড়াশোনা করেছি আমি জিনিসটা অনেক মিস করছি যে হ্যাঁ আমি এক প্রচন্ড স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছি কিন্তু আমার কথা বলার কোনো মানুষ নাই, আমি যার কাছে গিয়ে বলতে পারবো যে যেই মানুষটা আমাকে একটা নন জাজমেন্টাল ওয়েতে আমার প্রবলেম গুলো শুনবে এবং প্রবলেম গুলো একটা সলিউশন বা অ্যাটলিস্ট একটা দিক নির্দেশনা দেবে যে এই এই জিনিসগুলো করলে তুমি তোমার প্রবলেমটা কমাতে পারবে, তুমি তোমার স্ট্রেসের সাথে কোপ করতে পারবা, তুমি যেসব নেগেটিভ স্ট্রেস ফিল করতেছো সেগুলোকে তুমি পজিটিভে কনভার্ট করতে পারবা। এখন এইখানে আরেকটা খুব বড় পয়েন্ট আমি তুলে ধরতে চাই যে আজকে আমরা যে অস্থিতিশীল অবস্থা দেখতেছি সেইটাকে আমি বলবো যে একটা স্টুডেন্টের জন্য বা একটা তরুণের জন্য নিজেকে গড়ে তোলার জন্য পজিটিভ স্ট্রেসের দরকার আছে, কারণ পজিটিভ স্ট্রেসে তাকে এক্সাইটমেন্ট দিবে, তাকে একটা সেন্স অফ অ্যাকমপ্লিশমেন্ট দিবে যখন সে তার একটা পরীক্ষা থাকবে, তার কুইজ থাকবে। এই জিনিসগুলো বাদ দিয়ে তো আমরা স্টুডেন্ট লাইফ চিন্তা করতে পারবো না। ডেফিনেটলি এই সবকিছু পার হয়ে তাকে একটা গোলে যেতে হবে, কিন্তু এর মাঝখানে যদি আমরা কোনো অ্যাডেড স্ট্রেস দিচ্ছি কিনা সেটা হচ্ছে প্রশ্ন। যেমন দীপ ভাই যে কথাটা বললো যে আমার সাথে আমার শিক্ষকের সম্পর্কটাকে আসলে ছাত্র শিক্ষকের নাকি প্রভু ভৃত্যের। যেমন আমি যদি আমরা যেমন এখানে যখন আমি স্টুডেন্ট ছিলাম কানাডাতে, তখন আমার প্রত্যেকটা সেমিস্টারের পর আমি আমার টিচারকে রেট করতে পারছি বা হচ্ছে আমি আমার টিচার সম্পর্কে একটা অ্যানোনিমাস ফিডব্যাক দিতে পারছি কোনো কিছু চিন্তা না করে যে এইটা সম্পর্কে আমাকে কোথাও জবাবদিহি করতে হবে। তাহলে এই যে জিনিসটা আমি অনেকদিন ধরে এই কথাটা বলার চেষ্টা করতেছিলাম যে একদম মিসিং বাংলাদেশের পার্সপেক্টিভে। বাংলাদেশের এরকম আমি অ্যাটলিস্ট আমি যে মেডিকেল কলেজে পড়ছি আমি কখনো দেখিনি আমার মেডিকেল কলেজ বা আমার আশেপাশে মেডিকেল কলেজ বা অন্য কোনো ইউনিভার্সিটি আমি আমার ফ্রেন্ডের কাছ থেকেও সেভাবে করে শুনি নাই যে একটা সেফ গার্ড আছে যে হ্যাঁ আমার সাথে যদি আমার কোনো শিক্ষক অন্যায় আচরণ করে থাকে সেটা আমি কোনো না কোনো ভাবে রিফ্লেক্ট করতে পারবো। তাহলে আমরা কি আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে বৈশ্বিক প্রেক্ষাপটে যদি আমরা উন্নত বিশ্বের দিকে তাকাই তাহলে এখানে তারাও স্ট্রাগল করতেছে মানসিক স্বাস্থ্য নিয়ে। এমন না যে এভরিথিং ইজ ফাইন ওভার হিয়ার, ইটস নট রাইট। এখানেও মানুষজন অনেক স্ট্রাগল করতেছে, এখানেও মানসিক সমস্যা আছে, এবং এইখানে যেটা এক্সিস্ট করে সেটা হচ্ছে সেফ গার্ড। সেটা হচ্ছে একজন মানুষ যদি ফল করে মেন্টাল হেলথের পার্সপেক্টিভে তাকে ব্যাকআপ দেওয়ার কিছু নিয়ম কানুন আছে বা কোনো একটা পন্থা আছে যেটা ফলো করলে আমরা তাকে আবার সোসাইটিতে একজন ইফেক্টিভ পার্সন হিসেবে ব্যাক করাতে পারবো। সো এই জিনিসটা আমার কাছে মনে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট। তরুণদের ভেতরে নানান রকমের
এখন মানসিক যে স্বাস্থ্যের যে সমস্যা সেগুলো দেখা যাচ্ছে। এবং এখানে একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আসে যে আমরা এখনকার যেই প্রজন্ম আছে কেউ কেউ কিন্তু এই দোষারোপ করেন যে তার আগের তুলনায় কম সহনশীল, অর্থাৎ আগে একজন তরুণ যেই পরিমাণ সহ্য ক্ষমতা ছিল, ধরা যাক বাসা থেকে তাকে কেউ গালমন্দ করেছে, সে এটাকে উতরে যেতে পারতো। স্কুলে খারাপ করেছে, টিচার মেরেছে, কিন্তু সে আবার ফিরে আসছে নিজের গরজেই, নিজের শক্তিতেই। এখন আমরা বলছি যে এখনকার তরুণদেরকে এই রেজিলিয়েন্স ক্ষমতা, সহ্য ক্ষমতা কমে গেছে। এটি একটি প্রশ্ন। আপনার যেই উত্তর সেটি আমরা শুনবো। ডক্টর আশিক, মনে হয় উত্তরটা আপনার কাছ থেকে নেই, কারণ এটা আজকে ডিসকানেক্টেড হয়ে গেছে। আপনি এই জায়গাটা একটু বলুন যে এই রেজিলিয়েন্সের জায়গাটায় আমাদের তরুণদের এখন সহ্য ক্ষমতা একটু কমে গেল কিনা, আবার ওদেরকে যদি আমরা রেজিলিয়েন্ট করতে চাই এই পরিবর্তিত সময়ের প্রেক্ষিতে, তাহলে আমাদের কি করতে হবে? ডক্টর আশিক। ধন্যবাদ মুস্তাক ভাই। এটা আসলে খুবই একটা বার্নিং ইস্যু যে আমরা সবসময় ফেস করি, বা হচ্ছে এই প্রশ্নটা আমাদেরকে, আমরা যখনই তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে কোনো গবেষণা করতে চাই তখনই আসলে একটা পাল্টা প্রশ্ন থাকে। ঠিক এক্স্যাক্টলি এই প্রশ্নটাই, যে কেন আজকালকার তরুণরা কম সহনশীল বা একটা ইয়েতে মনে হয়। এখন এইটা আসলে প্রত্যেকটা সময়ের জন্য স্ট্রাগল গুলো আসলে ডিফারেন্ট হয়। যেমন আমি যদি এখন 1947 বা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের তরুণদের সাথে নিজেদেরকে তুলনা করি, সেইটা বা হচ্ছে বেবি বুমার যে জেনারেশন মিলেনিয়ালরা, বা হচ্ছে এরপরে যে জেনারেশন গুলো আছে, প্রত্যেকটা জেনারেশনের স্ট্রেসের ইস্যু এবং হচ্ছে তাদের বড় হওয়ার সময়, বা হচ্ছে তারা যেভাবে করে বড় হয়েছে, তাদের বড় হওয়ার প্রত্যেকটা মানে ওয়েই ডিফারেন্ট ছিল। যেমন আমি শুনি যে আমার দাদাদের সময় তারা যেই স্ট্রাগল করে স্কুলে যেত, আমার বাবা সেই রকম স্ট্রাগল করে নাই, আমি আবার সেই রকম কোনো স্ট্রাগলই করি নাই। সো এই যে একটা ডিফারেন্স, তো তার মানে কি, আবার তাদের সময়ে যেই পড়াশোনার প্রেশারটা ছিল, আমার সময় আমাকে আরো কম সময়ে তার থেকে অনেক বেশি ইনফরমেশন অকুপাই করতে হয়েছে, তার থেকে অনেক বেশি ইনফরমেশন গ্র্যাব করে সেটা আমার পরীক্ষায় গিয়ে আরো সাকসেসফুলি, তার সাকসেসের প্যারামিটার গুলো কিন্তু আস্তে আস্তে অনেক ডেভেলপ হয়েছে। খুবই ইজি এক্সাম্পল, জিপিএ 5 যদি একদম প্রথম বছর যখন জিপিএ 5 চালু হলো, সেই সময় জিপিএ 5 এর সাথে কম্পেয়ার করেন এখনকার জিপিএ 5 এর সাথে, তাহলে একটা কি স্ট্রাগল চেঞ্জ হয়েছে না? তার মানে কি তখন জিপিএ 5টাকে যেই পরিমাণ প্রায়োরিটি দেওয়া হতো, এখন সেই পরিমাণ প্রায়োরিটি কম্পারেটিভলি দেওয়া হচ্ছে না। তাহলে কোথায় গিয়ে তাদেরকে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে, সেই জিনিসটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে আস্তে আস্তে প্রতিনিয়তই চ্যালেঞ্জের টাইপটা চেঞ্জ হয়। স্কুলে আমাদের সাথে যেরকম ব্যবহার করা হতো, এখন সেরকম ব্যবহার করা হয় না, এখন তার থেকে বেটার ব্যবহার করা হয়। তাহলে এখনকার তরুণরা কি মানতে পারতেছে না? না, ব্যাপারটা তা না। আমরা এই ভয়েসটা রেজ করতে পারছি যে আমাদের সময় স্কুলে আমাদের টিচাররা আমাদের সাথে যে ব্যবহারগুলো করতো সেগুলো ভুল ছিল। সেখানে অনেক কিছুই ছিল যেখানে আমরা আসলে ফল করতে পারতাম, যেখানে আমরা অনেক স্ট্রেসের মধ্যে থাকতাম। কিন্তু ওই স্ট্রেসের মধ্যে থেকে আমরা কি সবাই ওই জিনিসগুলোকে আমাদের মধ্যে লাইফ লং ট্রমা ক্রিয়েট করে নাই? অবশ্যই করছে। এই ট্রমাগুলো নিয়ে আমরা কথা বলি না, এই ট্রমাগুলোকে আমরা অনেক সময় স্কিপ করে যাই, আমরা ওগুলো নিয়ে কথা বলি না। বাট এই ধীরে ধীরে তরুণ প্রজন্ম কিন্তু কথা বলা শুরু করছে, তারা তাদের ভয়েস রেজ করছে যে এই জিনিসটা ঠিক না, এভাবে করে ফিজিক্যাল অ্যাবিউজ করা ঠিক না, মেন্টাল অ্যাবিউজ করা ঠিক না। এই জিনিসগুলো যখন আস্তে আস্তে স্ট্যাবলিশ করতে পারছি, তখনই কিন্তু জিনিসগুলো সরে গেছে। এটার মানে আমরা কখনোই বলতে পারি না যে তরুণদের মধ্যে, তাদের মধ্যে রেজিলিয়েন্স কমে যাচ্ছে, ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে আমরা যেসব রং ডুইং গুলো ছিল সোসাইটির মধ্যে, সেই জিনিসগুলোকে আমরা আস্তে আস্তে ফিল্টার আউট করতে পারতেছি। দিস ইজ আ ভেরি পজিটিভ চেঞ্জ। সো এটাকে আমি কখনোই এভাবে করে বলবো না যে তরুণ প্রজন্ম কম স্ট্রেস ফেস করতে পারে বা হচ্ছে তাদের মধ্যে রেজিলিয়েন্স কম। আচ্ছা, অনেক ধন্যবাদ ডক্টর আশিকুর রহমান চমৎকার এই উত্তরটির জন্য। ডক্টর তাজদিক, আপনাকে দিয়ে যেহেতু প্রশ্নটা শুরু করেছিলাম, আপনি যদি কিছু একটু কন্ট্রিবিউট করতে চান এখানে, তারপর আমরা একটু ভিন্ন প্রসঙ্গে যাব। অ্যাবসলিউটলি, আমি এখানে একটা আমার শেয়ার করতে চাই মোস্তাক ভাই। সেটা হচ্ছে আমি যে ইউনিভার্সিটিতে এখন পড়ছি এবং পড়াচ্ছি, এখানে আমার একটা স্টুডেন্টের গল্প বলতে চাই। প্রথম যখন আমি পড়ানো শুরু করি, ওর নামের নিচে লেখা ছিল লুজার। ও ফার্স্ট যে ইমেলটা আমাকে করে সেখানে লেখা আমার লুজার ইন লাইফ, এরকম একটা লাইন। তো এটা একটা ট্রিগারিং একটা স্টেটমেন্ট। যখন আমি দেখলাম, সাথে সাথে আমার কাছে মনে হচ্ছে সামথিং ইজ রং। এবং সারাক্ষণ মাস্ক পরে থাকতো। তো আমি যখন গ্রুপ ওয়ার্কে ডাকছি, গ্রুপ ওয়ার্কে আসছে না এক কোনায়, তো আমার সাথে সাথে মনে হয়েছে যে এটা আমার রিপোর্ট করা দরকার। আমি এটা আমার যে চিফ এক্সামিনার তাকে রিপোর্ট করলাম। সেখান থেকে আমরা তাকে মেন্টাল হেলথ ডিপার্টমেন্ট, আমাদের যেটা কাউন্সিলিং সার্ভিস আছে, সেখানে তাকে আমরা পাঠালাম। সেখানে আমরা দেখতে পেলাম যে তার সিভিয়ার ডিপ্রেশন আছে এবং সে সুইসাইডাল অ্যাটেম্পও নিয়েছে। এবং এরপরে কিন্তু টানা প্রায় 45টা সেশন সে আমাদের সাথেই জানিয়ে সে নিয়েছে এবং সে পুরোপুরি বাউন্স ব্যাক করেছে লাইফে।
মানে যেই স্ট্রাগলটার, যেই জায়গাটার মধ্যে দিয়ে সে গেছে এবং তারপর যে ভয়ঙ্কর একটা স্ট্রেংথ সে শো করেছে, রেজিলিয়েন্স যেটাকে আমি বলি, আমার কাছে জি পারফেক্ট এক্সাম্পল হচ্ছে এই ছেলেটা। কারণ সে এখন আমাদের একজন টিচিং ফ্যাকাল্টি। আমার এই 2 বছরের টিচিং এর মধ্যে আমি মনে করি আমার ওয়ান অফ দ্য মেজর সাকসেস যে এই ছেলেটাকে আইডেন্টিফাই করতে পারা, এবং ছেলেটা এখন আমাদের টিএ হিসেবে সাপোর্ট করছে ডিপার্টমেন্টে, যে একটা সময় তার চেহারা দেখাচ্ছিল না শুধুমাত্র এই প্রবলেমগুলোর মধ্যে থেকে। সো রেজিলিয়েন্সের কথা যখন আমরা বলছি, রেজিলিয়েন্সের জন্য আমরা এক পক্ষকে দায়ী করব বা দায়ী করব না, তার আগে আমাকে দেখতে হবে রেজিলিয়েন্সের জন্য সেই শো করার জন্য যে এনভায়রনমেন্টটা সেটা আমরা ক্রিয়েট করে দিতে পারছি কিনা। এই ছেলেটাকে যখন আমরা সার্ভিসটা নিতে পাঠালাম এবং সেই সার্ভিসটা নেওয়ার পরে যদি আমরা প্রতিনিয়ত তাকে জিজ্ঞেস করতে থাকতাম কি ব্যাপার, তোমার কি অবস্থা এখন ডিপ্রেশনের, বলো তুমি কি সুইসাইডাল অ্যাটেম্পার নিচ্ছ, তাহলে কিন্তু সে ব্যাক করতে পারতো না। আমরা একজন একটা কথাও বলি নাই, আমরা তাকে সুযোগ দিয়েছি যে সে আস্তে আস্তে করে সার্ভিসটা যখন নিচ্ছে সেখান থেকে নিজে সে আইডেন্টিফাই করেছে যে সে কিভাবে ব্যাক করবে। একটা সম্পূর্ণ নন জাজমেন্টাল, একটা সম্পূর্ণ নন টক্সিক এনভায়রনমেন্ট তাকে প্রোভাইড করে, তাকে সবার মধ্যে সে যখন বসেছে তাকে সবারই একজন হিসেবে মানে তুলনা করে আমরা কিন্তু তাকে হেল্প করেছি একটা একটা স্টেপ পার করার জন্য। সে কথা বলতো না, আমরা তাকে এমন একটা গ্রুপে দিতাম যে গ্রুপে অন্যরা কথা বলছে সে শুনছে। আস্তে আস্তে করে সে যখন কথা বলা শুরু করেছে তাকে আমরা মধ্যবর্তী জায়গায় এনে দিয়েছি, যেখানে সে অল্প কথা বলে সে নিজেকে এক্সপ্রেস করতে পারবে, যাতে সে ফিল না করে সে লেফট আউট। আবার একই দিকে তাকে যাতে আমরা অন্যায় প্রিভিলেজ দিয়ে আমরা তাকে পাস না করিয়ে দিই। এই স্টেপগুলো ধরতে পারা এবং এনভায়রনমেন্টটা ক্রিয়েট করে দেওয়া রেজিলিয়েন্স শো করার জন্য, সেটা খুব গুরুত্বপূর্ণ এবং এটা সিস্টেম থেকে আসতে হবে। এটা শুধু আমরা একজন বা দুজন বলবো যে আমরা মেন্টাল হেলথে পড়াশোনা করেছি বা আমরা এক্সপার্ট এই জন্য আমরা হেল্প করছি না, এটা সিস্টেমের মধ্যে সেই জায়গাটা থাকতে হবে যেখানে একটা স্টুডেন্ট বা একটা তরুণ প্রজন্ম যদি আমি বলি সে তার রেজিলিয়েন্সটা শো করার, দেখানোর একটা সুযোগ পায়। অনেক অনেক ধন্যবাদ ডক্টর তাজদিক, একদম চমৎকারভাবে বলেছেন। আপনাদের দুজনের কথা থেকে উঠে এসছে যে এখনকার সময়ের যে চ্যালেঞ্জগুলো আছে, এখনকার সময়ের সেই সুবিধা এবং চ্যালেঞ্জ দুটোকেই বিবেচনা করে কিন্তু তাদের জন্য সবচেয়ে উপযোগী পদ্ধতিটা এবং উপযোগী সিস্টেমটা ডেভেলপ করতে হবে। আমরা আপনাদেরকে ভীষণ কৃতজ্ঞ আজকে সময় দেওয়ার জন্য। আমরা যেই প্রসঙ্গটি আমরা আলাপ করছি সেখানে খুব ছোট করে যদি একটু ডক্টর আশিকুর রহমান আপনি বলেন, আপনারা দুজনই দেশের বাইরে কাজ করছেন, এরকম আরও একটি বড় গোষ্ঠী আছে, আপনারা এখনকার প্রজন্মের সাথে সবচেয়ে কানেক্টেড। বাংলাদেশে যদি আমরা একটি পরিবর্তন চাই, কোথা থেকে আমাদের শুরু করতে হবে, কত দ্রুত আমরা এই পরিবর্তনটি বাংলাদেশে আনতে পারি, কি করণীয়? ডক্টর আশিকুর রহমান, ছোট করে। ধন্যবাদ মোস্তাক ভাই। খুবই ছোট করে, পরিবর্তনটা শুরু করতে হবে স্কুল থেকে। স্কুল থেকে আমার প্রতিটা ছাত্রকে অ্যাওয়্যার করতে হবে যে মানসিক স্বাস্থ্য কি, মানসিক স্বাস্থ্যে কোথায় কোথায় কিভাবে ব্যত্যয় ঘটতে পারে এবং কি করলে আমি নিজেকে একজন মানে আমি আমার মানসিক স্বাস্থ্যকে আমি ভালো রাখতে পারবো, এবং পাশাপাশি আমার যে ডেইলি অ্যাক্টিভিটি বা ডেইলি স্ট্রেস বা যে ডেইলি কোপিং এর ব্যাপারটা থাকে সেই জিনিসগুলো আমি কিভাবে মেনটেন করতে পারবো। তা আমার কাছে মনে হয় স্কুল ইজ দ্য বেস্ট টাইম এই জিনিসগুলো শুরু করার, এই জিনিসগুলো শেখানোর এবং এই জিনিসগুলো বোঝানোর। যে এবং অবশ্যই প্রতিটা স্কুলই থাকা উচিত এমন একজন নির্ভরযোগ্য মানুষ, সেটা প্রফেশনাল হলে তো প্রফেশনাল হওয়াই উচিত। আমি মনে করি একজন প্রফেশনাল মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ, যার সাথে অ্যাটলিস্ট কয়েকটা স্কুল মেলে যদি একজন থাকে, আমরা কাউকে রেফার করতে পারবো, যদি প্রয়োজন হয় তাকে যেন রেফার করতে পারি। এই যে সেফ গার্ড, আমি যে কথাটা বললাম, সেফ গার্ডে আমাদের আস্তে আস্তে ইনিশিয়েশনটা করতে হবে এবং সেটাই আসলে স্কুলই হচ্ছে বেস্ট টাইম। অনেক ধন্যবাদ ডক্টর আশিকুর রহমান। ডক্টর তাজদিক, এই বিষয়ে আপনার ভাবনা ছোট করে। থ্যাংক ইউ ভেরি মাচ। আশিক যেরকম ভাবে স্পষ্ট করে ইনস্টিটিউশনাল সাপোর্টটাকে গুরুত্ব দিচ্ছে, আমি পুরোপুরি এটার সাথে একমত। আমি বলতে চাই যে এটা আসলে আমাদের প্রত্যেকের দায়িত্ব। এখানে মানসিক স্বাস্থ্য সমস্যা কার আছে কার নাই বা মানসিক স্বাস্থ্য সমস্যা কে ভুগতে পারে কোনো চিন্তা করার কোনো দরকার নাই। একজন সচেতন নাগরিক হিসেবে এটা আমাদের দায়িত্ব। এটা কিন্তু একটা অধিকার, মানসিক স্বাস্থ্য সেবা পাওয়ার যে অধিকারটা, এটা আমাদের সবার অধিকার। আমি যেটা বলবো যে সেটা হচ্ছে যে আমারও জুনিয়র আছে, আমাদের প্রত্যেকেরই কিন্তু জুনিয়র যদি আমি বলি বয়স আমার থেকে 1 বছরের যে ছোট সেও ছোট। সো আমি আমার পরের জেনারেশনের জন্য এমন একটা জায়গা ক্রিয়েট করে যাচ্ছি কিনা যেখানে সে ওপেনলি যেটা বলতে চায় সে বলতে পারবে, তার কথা বলার সুযোগটা। আমি সিনিয়র বলে তার কণ্ঠটাকে রোধ করতে পারবো না। এটাকেই আমার মাথায় রাখতে হবে যে আমরা যারা 1 বছরের বা 1 দিনের হলেও বড়, আমরা যাতে আমাদের পরের প্রজন্মের কথা বলার জায়গাটাকে ওপেন করে দিই এবং আমরা নিজেরাও কথা বলি। যত বেশি আমরা ডিসকাস করবো, আমরা জায়গা ক্রিয়েট করবো, ততই কিন্তু আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ উপহার দিতে পারবো। অনেক ধন্যবাদ ডক্টর তাজদিক, ডক্টর আশিক, দুজনের কাছে কৃতজ্ঞতা। আবার আপনাদের সাথে যুক্ত হব সে আশা রাখছি। বিদায় নিচ্ছি আজকে আপনাদের থেকে। ধন্যবাদ দর্শক। শেষ করছি সুরক্ষায় প্রতিদিনের আজকের আয়োজন। আমরা যদি এখনকার সময়ের যেই তরুণ, তাদেরকে যদি আমরা সহযোগিতা করতে চাই, তাহলে তাদের মতো করে ভাবনাটাও জরুরি। তারা যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, যে সমস্যাগুলো তারা অতিক্রম করছে, সেগুলো বুঝতে
পারাটা আমরা যারা একটু এগিয়ে আছি, আমরা যারা একটু আগের প্রজন্ম, তাদের দায়িত্বের মধ্যে পড়ে। আমরা চাইবো যে আমাদের সর্বমহল থেকে, ব্যক্তিগত পর্যায় থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক সর্বমহল থেকে একটি সমন্বিত উদ্যোগের মাধ্যমে আমরা আমাদের তরুণ প্রজন্মকে সুরক্ষিত করব এবং তাদের মানসিক স্বাস্থ্যের বিষয়টি দেখভাল করব। সে আশাবাদ রেখে, আহ্বান রেখে আজকের মতো শেষ করছি সুরক্ষার প্রতিদিনের আয়োজন।